আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের অনলাইনে ক্লাস নেব জীব প্রযুক্তির পার্ট 2। আবারও বলছি, আজ তোমাদের অনলাইনে ক্লাস নেব জীব প্রযুক্তির পার্ট 2। তো সবাই খাতা কলম নিয়ে সংযুক্ত হও। আবারও বলছি, অধ্যায় 11 পার্ট 2। আমার পরিচয় আমি দিয়ে নিচ্ছি। আমি নাজমা বেগম, সহকারী শিক্ষক বিজ্ঞান, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল। এই পাঠ শেষে বা এই পরে আমরা যা শিখব তা হচ্ছে জীব প্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা করতে পারবো, প্রাণী এবং উদ্ভিদ ক্লোনিং ব্যাখ্যা করতে পারবো, ক্লোনিংয়ের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজির ব্যবহার এবং এদের সুফল বিশ্লেষণ করতে পারবো। আসো আমরা জেনে নেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকেই জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তো এখানে একটু বুঝে নাও যে আমরা যাচ্ছি জিন কি। জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, অর্থাৎ যেই জিনিসটা আমরা কাঙ্ক্ষিত, অর্থাৎ আমরা যেই জিনিস চাচ্ছি সেই জিনিসটার স্থানান্তরটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যেমন তোমাদের একটু উদাহরণ দেই, যেমন আমরা কাজি পেয়ারা, এখানে গাছটা ছোট কিন্তু আমরা কি চাচ্ছি? পেয়ারা খেতে চাচ্ছি। সেক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এখানে ফল বড় হওয়ার উপযোগী করা হয়েছে এবং এই প্রসেসটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই করা হয়। তো তাহলে প্রশ্নটা হচ্ছে কি, তোমরা জেনে নাও আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এবং উত্তর হচ্ছে একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকেই জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। একটি চিত্র দেখতে পাচ্ছ কিভাবে এর প্রসেস, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংটার ধাপগুলো কিভাবে আসছে তাই এই চিত্রে দেখানো হয়েছে। এখানে কোলাই দেওয়া আছে, অর্থাৎ ইচারেচা কোলাই এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এবং এটা কিভাবে ধাপ, অর্থাৎ প্রত্যেকটি সন্নিবেশিতভাবে ধাপে ধাপে পর্যায়ক্রমে এর প্রসেসটা ঘটে তাই এই চিত্রের মাধ্যমে দেখানো হলো। দেখো এখানে প্রথমে দাতা জীব থেকে কাঙ্ক্ষিত জিনসহ ডিএনএ অণুকে পৃথক করা হয়। দাতা মানে যে দিতে চাচ্ছে। এরপর একটি জিনের বাহক বা ক্যারিয়ার হিসেবে ব্যবহার করার জন্য ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ পৃথক করা হয়। প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়া কোষের ক্রোমোজোমের বাইরে আরেকটি স্বতন্ত্র ডিএনএ অণু, যেটি বিভাজিত হতে পারে বা স্ববিভাজনের সক্ষম। স্ববিভাজন বলতে কি বুঝিয়েছে? নিজে নিজে বিভাজিত হয়ে যায়। 2 নাম্বার, এ ধাপে প্লাজমিড ডিএনএ বা দাতা ডিএনএ এক বিশেষ ধরনের এনজাইম বা উৎসেচক দিয়ে খণ্ডিত করা হয়। দাতা ডিএনএ এসব খণ্ডের কোনো একটিতে কাঙ্ক্ষিত জিনটি থাকে। এখানে আমরা এর আগেও জেনেছি যে এনজাইম আর উৎসেচক হচ্ছে এক ধরনের হরমোন জাতীয় জিনিস, এবং সেই জিনিসটা কি করে? সেটাকে খণ্ডন করে। 3 নাম্বার দেখো, এ ধাপে লাইপেজ নামক এক ধরনের এনজাইম দিয়ে, তাহলে এনজাইমের নামটা কি? লাইপেজ। এবং এটা দাতা, অর্থাৎ যে দিতে চাচ্ছে সে দাতা ডিএনএকে প্লাজমিড ডিএনএর কাটা প্রান্ত দুটোর মাঝখানে স্থাপন করা হয়। লাইপেজ এখানে আঠার মতো কাজ করে। এর ফলে নির্দিষ্ট জিনসহ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড তৈরি করা হয়। এই রিকম্বিনেন্ট প্লাজমিড এখন দাতা ডিএনএর খণ্ডিত অংশ বহন করে। এরপর দেখো 4 নম্বরে যে এখন এই রিকম্বিনেন্ট প্লাজমিড ব্যাকটেরিয়া ভেতরে প্রবেশ করানো হয় এবং খণ্ডিত ডিএনএ গ্রাহক কোষে প্রবেশ করানোর যে পদ্ধতি সেটাকে আমরা কি বলি? ট্রান্সফরমেশন।
ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন নিয়ে যে ব্যাকটেরিয়া বা জীবের উদ্ভব ঘটে তাকে ট্রান্সজেনিক জীব বলে। প্রশ্ন হবে ট্রান্সজেনিক জীব কি? তাহলে আমরা কি বলবো? যে ব্যাকটেরিয়া বা জীবের উদ্ভব ঘটে, অর্থাৎ নতুন যে ব্যাকটেরিয়াটা হয় তাকে আমি ট্রান্সজেনিক জীব বলে। 5 নাম্বার দেখো, এরপর নির্দিষ্ট জিন বহনকারী রিকম্বিনেন্ট প্লাজমিড ধারণ করা ব্যাকটেরিয়াকে শনাক্ত করে আলাদা করা হয়। এরপর নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াগুলো ব্যাপক বংশবৃদ্ধি ঘটানো হয়। এই ব্যাকটেরিয়াগুলোর প্রত্যেকটি এখন একটি করে কাঙ্ক্ষিত জিন রয়েছে। এই পদ্ধতিতে জিন তৈরি করাকে বলা হয় জিন ক্লোনিং। জিনকে ব্যবহার করার জন্য প্লাজমিডকে আবার আলাদা করে নেওয়া হয়। চিত্রে একটি ছবি দেখতে পাচ্ছ। আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে ভেড়ার ছবি। এই প্রথম দুইটা ভেড়া দেখো, হুবহু সেই ভেড়ার মতো আরেক দুটো ভেড়া উৎপন্ন হয়েছে। কাজে এটা কিসের ছবি? এটা হচ্ছে ক্লোনিংয়ের ছবি। তো ক্লোনিংটা কিভাবে হয় তা আমরা জেনে নিই। ক্লোনিং, প্রকৃত ক্লোন বলতে একটি জীব অথবা একদল জীবকে বোঝানো হয় যাদের উদ্ভব ঘটে অযৌন অঙ্গজ প্রজনন দ্বারা। এগুলো প্রকৃতই হয় পুরোপুরি তার মাতৃজীবের মতো। জীব ছাড়াও একটি কোষ বা একগুচ্ছ কোষ যখন একটি মাত্র কোষ দিয়ে উৎপত্তি হয় এবং সেগুলোর একটি প্রকৃতি মাতৃকোষের মতো হয়, তখন তাকেও ক্লোন বলে। প্রকৃতিতে ব্যাকটেরিয়া, অনেক শৈবাল, বেশিরভাগ প্রোটোজোয়া এবং ইস্ট ছত্রাক ক্লোনিং পদ্ধতি দিয়ে বংশবৃদ্ধি করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার সাধারণত 3 ধরনের ক্লোনিং করা হয়। প্রশ্ন হতে পারে কয় ধরনের ক্লোনিং হয়? তাহলে আমরা কি বলবো? 3 ধরনের ক্লোনিং করা হয়। যেমন 1 নাম্বার হচ্ছে জিন ক্লোনিং। একই জিনের অসংখ্য নকল তৈরি করাকে কি বলা হয়? জিন ক্লোনিং। জিন ক্লোনিং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে ঘটানো হয়ে থাকে। সেল ক্লোনিং, একই কোষের অসংখ্য হুবহু একই ধরনের বা একই রকমের কোষ সৃষ্টি করাকে সেল ক্লোনিং বলে। জীব ক্লোনিং, দুটির পরিবর্তে একটি মাত্র জীব থেকে যদি জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরির পদ্ধতিকে জীব ক্লোনিং বলে। তোমাদের একটু বলে রাখি যে এই যে ক্লোনিং পদ্ধতি আধুনিক, এখন আমরা দেখব যে বিশ্বে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কিন্তু ব্যাপক চলছে এবং এটার কার্যকারিতাও ব্যাপক। ডলি নামক ভেড়াকে ক্লোন করার জন্য বিজ্ঞানীরা একটা 6 বছর বয়সের সাদা ভেড়ার দুধ গ্রন্থি থেকে কোষ সংগ্রহ করেছেন। 2 নাম্বার, এই কোষের ভিতরে নিউক্লিয়াসটিকে তার কোষে অভুক্ত রাখা হয়েছে এবং এটি যেন দুগ্ধ গ্রন্থির একটি কোষে নিউক্লিয়াস, এই তথ্যটি ভুলে যায়। কালো মুখের আরেকটি ভেড়া থেকে একটি ডিম্বাণু সংগ্রহ করে তার ভেতরকার নিউক্লিয়াসটিকে অপসারণ করা হয়েছে। 4 নাম্বার, আমরা কি দেখতে পাচ্ছি যে সাদা ভেড়া থেকে সংগ্রহ করা যে কোষের নিউক্লিয়াসটি এবার ডিম্বাণুতে প্রতিস্থাপন করা হয়েছে এবং ইলেকট্রিক শক দিয়ে নিউক্লিয়াসটিকে কার্যকর করা হয়েছে। 5 নাম্বার, ডিম্বাণু ভ্রূণে পরিণত হওয়ার পর সেটি একটা পালকের মতো ভেড়ার দেহে প্রতিস্থাপন করা হয়েছে। মাতা ভ্রূণটি, অর্থাৎ মাতৃত্ব অর্থাৎ যার থেকে নেওয়া হলো সেটাকে আমরা মাতৃভ্রূণ বলি। মাতৃভ্রূণটি যথাসময়ে মেষ শাবক হিসেবে জন্ম দিয়েছে। এই মেষ শাবকটি হুবহু মায়ের মতো। উন্নত উদ্ভিদ এবং প্রাণী উদ্ভাবনে জিন প্রযুক্তির ব্যবহার এবং কিভাবে আমরা উন্নত প্রাণী, আমরা অনেক সময় দেখা যায় যে আফ্রিকান মাগুর মাছ, আমাদের মাগুরগুলো বড় হচ্ছে, অস্ট্রেলিয়ান গরু, এই যে বিভিন্ন উন্নত জাতের উদ্ভিদ এবং প্রাণী, এর উন্নয়নের জন্য কি জিন প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা একটু জেনে নেই যে কী ধরনের জিন প্রযুক্তি হয়। এক হচ্ছে ট্রান্সজেনিক প্রাণী আর একটা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। ট্রান্সজেনিক প্রাণীটা কি? মানুষের জিন বিশেষ পদ্ধতিতে ইঁদুরে প্রবেশ করিয়ে যেমন ট্রান্সজেনিক ইঁদুর উৎপাদন করা সম্ভব হয়েছে, যা মানুষের অ্যান্টিবডিগুলো তৈরি করতে সক্ষম। একই পদ্ধতিতে ট্রান্সজেনিক গবাদি পশু, ভেড়া, ছাগল, শূকর, পাখি এবং মাছ উৎপাদন করা হয়েছে। আর ট্রান্সজেনিক উদ্ভিদগুলো হচ্ছে জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব উদ্ভিদ সৃষ্টি করা হয় সেগুলোকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। যেমন রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল প্রয়োগ করে একটি কাঙ্ক্ষিত জিন উদ্ভিদ দেহের কোষের প্রোটোপ্লাজমে প্রবেশ করানো হয়। এখানে কাঙ্ক্ষিত বলতে বোঝাচ্ছে
যে আমরা কোন জিনটি চাচ্ছি সেই বৈশিষ্ট্যটাই ধরা হয়। কৃষি উন্নয়নে জীব প্রযুক্তির ব্যবহার। মানুষের অন্যতম প্রধান মৌলিক চাহিদা হলো খাদ্য, কিন্তু সীমিত ভূখণ্ডে ক্রমবর্ধমান জনসংখ্যা দিয়ে কীভাবে খাদ্যের সংসম্পূর্ণতা হওয়া যায় কিংবা কীভাবে উদ্বুদ্ধ খাদ্য উৎপাদন করে ব্যবসায়িক ফায়দা উঠানো যায় সেটি নিয়ে সারা পৃথিবীতে চলছে এক অঘোষিত যুদ্ধ। এই যুদ্ধ জয়ের হাতিয়ার হিসাবে আবির্ভূত হয়েছে সকল জীব প্রযুক্তির প্রয়োগ। কৃষি উন্নয়নে যেসব জীব প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার হয় সেগুলো সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। যেমন টিস্যু কালচার। এই পদ্ধতিতে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ক্ষুদ্র অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, অঙ্কুরিত চারার বিভিন্ন অংশ ইত্যাদি নির্ধারিত আবাদের মাধ্যমে জীবাণুমুক্ত এবং নিয়ন্ত্রিত পরিবেশে আবাদ করা হয়। এই কালচারের ফলে এইসব বর্ধনশীল অঙ্গসমূহ থেকে অসংখ্য অণুচারা উৎপন্ন হয়। এখানে অণুচারা বলতে ছোট ছোট চারা। এইসব অণুচারার প্রত্যেকটি পরে উপযুক্ত পরিবেশে পৃথক পৃথক পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়ে যায়। এই প্রযুক্তি ব্যবহার করে অল্প জায়গায় নিয়ন্ত্রিত পরিবেশে বাণিজ্যিকভাবে লাখ লাখ কাঙ্ক্ষিত চারা তৈরি করা সম্ভব হচ্ছে। অধিক ফলনশীল উদ্ভিদের জাত সৃষ্টি। কোনো বন্য উদ্ভিদের উৎকৃষ্ট জিন ফসলি উদ্ভিদে প্রতিস্থাপন করে কিংবা জিনের গঠন বা বিন্যাসের পরিবর্তন ঘটিয়ে উন্নত জাতের উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। এখানে আমরা দেখতে পাই যে ধান, গম, তেলবীজ সহ অনেক শস্যের অধিক ফলনশীল উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে। 3 নাম্বার হচ্ছে গুণগত মান উন্নয়নে। জীব প্রযুক্তি প্রয়োগ করে প্রাণী এবং উদ্ভিদজাত দ্রব্যাদির গঠন এবং বর্ণ, পুষ্টিগুণ, স্বাদ ইত্যাদি উন্নয়ন করা সম্ভব হয়েছে। যেমন অস্ট্রেলিয়ার ভেড়ার লোমকে উন্নত মানের করতে তাদের খাদ্য ক্লোভার ঘাসে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন স্থানান্তর করা হয়। ফলে খাদ্য হিসাবে এই ঘাস খেলেই ভেড়ার লোম উন্নত মানের হচ্ছে। পৃথকভাবে সালফার সমৃদ্ধ খাবার দেওয়া প্রয়োজন আর হচ্ছে না। 4 নাম্বার হচ্ছে সুপার রাইস কি বা সুপার রাইস সৃষ্টি। জীব প্রযুক্তির মাধ্যমে সুইডেনের এক বিজ্ঞানী সুপার রাইস বা গোল্ডেন রাইস নামক এক ধরনের ধান উদ্ভাবন করেছেন। এটি ভিটামিন এ সমৃদ্ধ। আমরা জানি যে আমাদের মানব জীবনে ভিটামিন এ অত্যন্ত প্রয়োজনীয়, কাজে এই ধান বা এই চাল খাওয়ার ফলে তাদের ভিটামিন এর ঘাটতি পূরণ হয়ে যাবে। এরপর আসো ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি। সম্প্রতি স্পেনের একদল গবেষক জেনেটিক্যালি মডিফাইড ভুট্টার বীজ উদ্ভাবন করেছেন যাতে ভিটামিন বি, বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। এই ভুট্টা ব্যালেন্স ডায়েটের পাশাপাশি গরিব দেশগুলোর মানুষের অপুষ্টি দূর করবে। 6 নাম্বার হচ্ছে স্টারলাইল ইনসেক্ট টেকনিক। জীব প্রযুক্তি দিয়ে শাকসবজি, ফল ও শুটকির ক্ষতিকর পতঙ্গ, মশা ইত্যাদি নিয়ন্ত্রণে স্টেরাইল ইনসেক্ট টেকনিক উদ্ভাবন করা হয়েছে। এটি ব্যবহার করে পতঙ্গের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়। যেমন জাপান, ফিলিপিন্স, থাইল্যান্ড, গুয়েতমালা, ব্রাজিল এসব দেশে এই প্রযুক্তি ব্যাপক প্রচলিত। নাম্বার 7 ট্রান্সজেনিক উদ্ভিদ। এ সময় পর্যন্ত প্রায় 60টি উদ্ভিদ প্রজাতিতে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তামাক, টমেটো, আলু, মিষ্টি আলু, লেটুস, সূর্যমুখী, বাঁধাকপি, তুলা, সয়াবিন, মটর, শসা, গাজর, মূলা, পেঁপে, আঙ্গুর, কৃষ্ণচূড়া, গোলাপ, নাশপাতি, নিম, ধান, গম, রাই, ভুট্টা ইত্যাদি। এগুলো পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী এবং একই সাথে যে কোনো পরিবেশকে এরা মোকাবেলা করতে পারে। তাহলে ওষুধ শিল্পে, এ তো গেল কৃষি শিল্পে। কৃষি ছাড়াও আমরা দেখতে পাই যে ওষুধ শিল্প এর ব্যাপক ব্যবহার রয়েছে। প্রতি বছর জনসংখ্যা রোগের জটিলতায় বেড়েই চলছে। এ অবস্থায় দ্রুত চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য বিজ্ঞানীরা জীব প্রযুক্তি ব্যবহার করে এবং ওষুধ শিল্পের উন্নতি ঘটিয়েছে। মারাত্মক রোগ ব্যাধি শনাক্তকরণের পাশাপাশি জীব প্রযুক্তির মাধ্যমে ওষুধ উৎপাদনের প্রক্রিয়া অত্যন্ত জোরালো হয়েছে। নিচে তার কয়েকটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। 1 নাম্বার হচ্ছে ভ্যাকসিন উৎপাদন। বর্তমানে জিন প্রকৌশল প্রযুক্তি প্রয়োগ করে ব্যাপকভাবে বিভিন্ন ভ্যাকসিন বা টিকা উৎপাদন করা হয়েছে। যেমন আমরা জানি পোলিও, যক্ষ্মা, হাম, বসন্ত সহ বিভিন্ন সংক্রামক রোগ যে হয় তার প্রতিষেধক রোধক হিসাবে ব্যবহার করা হয়। ইন্টারফেরন উৎপাদন। ইন্টারফেরন আধুনিক ওষুধ শিল্পে
একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন অণুর সমন্বয়ে গঠিত এই উপাদানটি দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার অত্যন্ত সহায়ক। জিন প্রকৌশল ব্যবহার করে বাণিজ্যিক ভিত্তিক ইন্টারফেরন উৎপাদন করা সম্ভব হয়। এটি হেপাটাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং ক্যান্সার রোগীদের প্রাথমিকভাবে ইন্টারফেরন প্রয়োগ করে ক্যান্সারকে নিয়ন্ত্রণ রাখার পদক্ষেপ গ্রহণ করা হয়। 3 নাম্বার, হরমোন উৎপাদন। আমরা জানি যে উদ্ভিদের যেরকম হরমোন আছে প্রাণীরও সেরকম হরমোন আছে। এই হরমোন যেমন ডায়াবেটিস রোগের ইনসুলিন কিংবা মানুষের দেহ বৃদ্ধির হরমোন ইত্যাদি উৎপাদন জীব প্রযুক্তির এর উল্লেখযোগ্য দিক। জীব প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত করা হরমোন সহজসাধ্য এবং দামও অনেক কম। 4 নাম্বার হচ্ছে অ্যান্টিবায়োটিক উৎপাদন। কম সময়ের মধ্যে বিপুল পরিমাণ অ্যান্টিবায়োটিক উৎপাদনের জন্য জীব প্রযুক্তি প্রয়োগ করে বর্তমানে 1000-এরও বেশি অ্যান্টিবায়োটিক উৎপাদন হচ্ছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেনিসিলিন এবং সেফালোস্পেরিন নামক অ্যান্টিবায়োটিক। 5 নাম্বার, এনজাইম উৎপাদন। পরিপাক সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধের উপাদান হিসাবে কিছু এনজাইম যেমন অ্যামালেজ, প্রোটিয়েজ, লাইপেজ, পেঁপে থেকে প্যাপেন প্রস্তুত করা হয়। বটগাছ থেকে ফাইসন, যা কৃমি রোগে ব্যবহৃত হয়। গবাদি পশুর প্লাজমা থেকে থ্রম্বিন রক্তপাত বন্ধে ব্যবহৃত হয়, যা ট্রিপসিন বা ক্ষত নিরাময় ব্যবহৃত হয়। জৈব প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত এবং বাজারজাত হচ্ছে। 6 নাম্বার, ট্রান্সজেনিক প্রাণী থেকে ঔষধ আহরণ। ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত ও মূত্র থেকে প্রয়োজনীয় ঔষধ আহরণ করা হয় এবং এটিকে মলিকুলার ফার্মিং বলে। এখানে কিন্তু একটু খেয়াল করবে যে মলিকুলার ফার্মিংটা কি। গৃহপালিত পশু উন্নয়নে জীব প্রযুক্তির ব্যবহার। গৃহপালিত পশু উন্নয়নে যেমন মাখন, বিশেষ ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন এনজাইম দিয়ে মাখন বিশেষ সুগন্ধ বা স্বাদ সৃষ্টি করা হয়। পনির, আমরা প্রায় পনির খাই এবং আমাদের দেশে গরুর দুধ কিংবা মহিষের দুধ থেকে পনির তৈরি করা হয়। পনির তৈরিতে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক প্রয়োগ করা হয়। এতে পনিরের স্বাদ, বর্ণ এবং গন্ধের তারতম্য ঘটে। পৃথিবীর সুস্বাদু পনির উৎপাদনের জন্য ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড এবং যুক্তরাজ্য বিখ্যাত। এই উৎকৃষ্ট মানের পনির উৎপাদন সম্ভব হয় জীব প্রযুক্তি দ্বারা। এরপর আসো 3 নম্বরে দই। দুধের ল্যাকটোজ নামক শর্করা থাকায় বিভিন্ন ব্যাকটেরিয়া প্রয়োগ করে সেটা থেকে দই বা দই জাতীয় খাদ্যদ্রব্য উৎপাদন করা যায়। প্রশ্ন হবে, দুধে কোন শর্করা থাকে? ল্যাকটোজ। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দুধের জমাট বাঁধার অবস্থা সৃষ্টি করে এবং দইয়ে রূপান্তরিত করে। এটি করার জন্য ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া নামে এক প্রকার ব্যাকটেরিয়ার বীজ ব্যবহার করা হয়। মূলত এর গুণাগুণের উপরই দইয়ের গুণাগুণ নির্ভর করে। তো তোমরা দীর্ঘ এই দ্বিতীয় ধাপটা জীব প্রযুক্তি জানলে। তোমাদের একটু বলে রাখি যে জীব প্রযুক্তি আজ আমরা যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার, অর্থাৎ আমরা আজ যে বিশ্বে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এক ধরনের অণুজীবেরই দ্বারা গঠিত। কাজে জীব প্রযুক্তিটা অত্যন্ত ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটা জিনিস, প্রশ্নগুলি ভালো করে পড়ার চেষ্টা করবে। আরেকটি বলে রাখি যে 2টি ছক আছে, অর্থাৎ 2টি চিত্র আমরা দেখতে পাই। এই 2টি চিত্র মাঝে তোমরা চিত্রগুলো যখনই বাসায় রাফে লিখবে, কোন ধাপের পর কোন ধাপ লেখার পর তোমাদের প্রত্যেকটা জিনিস তোমাদের আয়ত্তে চলে আসবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।